নারায়ণগঞ্জ চট্টগ্রামের পোশাক কারখানায় সংকটে শ্রম অধিকার, হয়রানির শিকার বেশিরভাগ শ্রমিক, সিপিডির গবেষণা। অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে সঞ্চয়পত্র থেকে কম ঋণ পেয়েছে সরকার, নিট বিক্রি ২,০০০ কোটি টাকা। পুঁজিবাজারে দুর্বল মিউচুয়াল ফান্ডের সুবিধা কমানো হবে, হুঁশিয়ারি বিএসইসির, মূল্যায়ন হবে পারফরমেন্সের ভিত্তিতে। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্পিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ঢাকা গাজীপুরের তুলনায় নারায়ণগঞ্জ চট্টগ্রামের পোশাক কারখানায় শ্রম অধিকার পরিস্থিতি বেশি দুর্বল, হয়রানির শিকার হচ্ছেন বেশিরভাগ শ্রমিক। সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক গবেষণায় উঠে আসে এসব তথ্য। সংস্থাটি বলছে করোনাকালে কারখানাগুলোতে কমেছে পরিদর্শন। এদিকে শ্রমনীতি আধুনিকায়ন করা হচ্ছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান সচিব। রানা প্লাজা দুর্ঘটনার পর শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে দেশে কাজ শুরু করে বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠান। সংশোধন আনা হয় শ্রম আইনেও। এরপর বকেয়া বেতন, ঈদ বোনাস বা মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের প্রায়ই দেখা যায় আন্দোলনে নামছেন। শ্রমিক অসন্তোষের কারণে অনেক সময় কারখানাও বন্ধ রাখতে বাধ্য হন মালিকরা। সিপিডির গবেষণায় উঠে আসে, কারখানায় হয়রানি বিরোধী কমিটির সক্রিয়তার অভাবে বাড়ছে কাজের চাপ ও যৌন হয়রানি সহ বিভিন্ন ধরনের অভিযোগ। শ্রম আইন মানার ক্ষেত্রে বিজিএমইএ এর তুলনায় বিকেএমইএ পিছিয়ে পড়ছে বলে উঠে আসে সংস্থার প্রতিবেদনে। হ্যারাসমেন্ট যেখানে বেশি হয় সেই রকম কারখানা থেকে তারা সরে যেতে চান, যদি এমনকি কিছুটা বেতন কমও হয়। সুতরাং এই বিষয়টিকে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব সহ কারখানাগুলোর বিরুদ্ধে আরো কিছু অভিযোগ তুলে ধরেন শ্রমিক নেতারা। তারা একটা অ্যালার্জি হিসেবে দেখে বা তারা এটাকে দেখতে চায় না। দক্ষতা নির্ভর যে স্বচ্ছতা, সেই প্রক্রিয়াটি গার্মেন্টস সেক্টরে এখনো গড়ে ওঠে নাই। এদিকে মালিকপক্ষ বলছে, আইনের কিছু জটিলতার কারণে শ্রমিকদের অনেক সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ফ্যাসিলিটি আমি দিতে চাই, তো এইটা আমরা দিতে পারি না এই কারণে যে আমি যদি একবার দেই, ওই যে আইনে বলে রাখছেন আপনারা, একবার একটা ফ্যাসিলিটি দিলে পরে আর কাটল করা যাবে না, এইটা আমি মনে করি একটা প্রতিবন্ধকতা। শ্রমিকদের অধিকার নিশ্চিতে শ্রমনীতি আধুনিকায়ন সহ নানা উদ্যোগের কথা জানান শ্রম ও কর্মসংস্থান সচিব। সময়াবদ্ধ পরিকল্পনা যেটা আমরা 25 পর্যন্ত করেছি, 2021 থেকে 25, এইটা কিন্তু করা হয় এবং আইএলওর এই রুটম্যাপ অনুযায়ী কিন্তু আমরা অগ্রসর হচ্ছি। বক্তারা বলেন, কাজের পরিবেশের উন্নয়নে শ্রমিক ও মালিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। একই সাথে পরিদর্শনের ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোর সমন্বয়ের তাগিদ দেন তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। জনাব মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। তো আজকে আপনাদের একটি গবেষণা প্রকাশ করা হলো, তো আপনার কাছে জানতে চাইবো যে দেশে যে কয়েক হাজার পোশাক কারখানা আছে সেখানে কতটুকু শ্রম অধিকার নিশ্চিত হচ্ছে, আপনাদের গবেষণা আসলে কি বলছে? আমরা তুলনামূলকভাবে যে জিনিসটি বুঝতে চেয়েছি যে কারখানা পর্যায়ে জাতিসংঘ ঘোষিত যে নীতি কাঠামো, সেই আলোকে কিরকম উন্নতি হয়েছে। এই কাঠামোটি নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে, ফলে এখনই আমরা অনেক উন্নতি প্রত্যাশা করছি তা না, কিন্তু আমরা তুলনামূলকভাবে দেখেছি যেটি যে 5% বা তার থেকে কিছুটা উপরে যারা রয়েছে, যারা আসলে একেবারে আন্তর্জাতিক মানে তাদের নীতি কাঠামোগুলো মেনে চলেন, সুশাসনগত জায়গাগুলোতে শ্রমিকদের সঙ্গে বা স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনার প্রেক্ষিতে গ্রিভেন্স মেকানিজম গুলো মানার ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলোতে তার উন্নতি রয়েছে। কিন্তু অধিকাংশ প্রায় 50% উপরে কারখানা রয়েছে যেগুলোতে তুলনামূলকভাবে যে 8টি সূচক আমরা দেখতে চেয়েছি সেই জায়গাগুলোতে তারা পিছিয়ে রয়েছে। সুতরাং সামগ্রিকভাবে আমাদের বলবার বিষয় ছিল এটি যে এই যে বিভিন্ন বিষয়গুলো, একটি হলো নীতি কাঠামো ঘোষণা করা, সেটিতে কারখানার পরিচালনার ভিতরে সেই বিষয়গুলোকে সংশ্লিষ্ট করা, সেগুলোকে ট্র্যাক করা, সেগুলোতে কোনো শ্রমিকদের কোনো গ্রিভেন্স থাকলে সেগুলো বাস্তবায়ন করা, এবং একই সাথে এগুলোর সংশোধনের জন্য বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করা। এই বিষয়গুলো ধারাবাহিকভাবে আগামী দিনে উন্নতি করবার সুযোগ রয়েছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে কারখানার পরিদর্শন কার্যক্রম নিয়ে আপনাদের গবেষণায় কি তথ্য উঠে এসেছে?
আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হলো যে সবচেয়ে বেশি কারখানা পর্যায়ে পরিদর্শন করে থাকেন ডাইফে, যেটি আমরা জানি কলকারখানা পরিদর্শন কর্তৃপক্ষ, প্রায় 86% কারখানায় আমরা তাদের পরিদর্শন দেখেছি। এরপরে বেশি পরিদর্শন হয়ে থাকে হলো পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে, শ্রম ডিপার্টমেন্ট অফ লেবারের পক্ষ থেকে পরিদর্শনগুলো হয়ে থাকে। এগুলো যৌক্তিক পরিদর্শন, কেননা এগুলো কারখানা পর্যায়ে কর্ম পরিবেশের জন্য যুক্তিযুক্ত, এগুলো দরকার রয়েছে। কিন্তু যে জিনিসটি আমাদের আলোচনায় সকলে দাবি করছিলেন যে বছরের বিভিন্ন সময় এই বিভিন্ন কর্তৃপক্ষের পরিদর্শনকালে যেটি হয়ে থাকে যে কারখানার কাজের ভিতরে অনেক সময় ব্যাঘাত সৃষ্টি হয়, এগুলোকে সমন্বয় করা যায় কিনা, একত্রিত ভাবে করা যায় কিনা, এরকম একটি সাজেশন এসছে। আমার মনে হয় যে এগুলো নিয়ে আগামী দিনে কাজ করবার সুযোগ রয়েছে। তবে কোভিড সময়কালে আমরা যেটি দেখতে পেয়েছি যে প্রায় সকল ধরনেরই ইন্সপেকশন কমে গিয়েছিল, প্রায় 20 থেকে 26% পর্যন্ত আমরা ডাইফে এবং ডলের ইন্সপেকশন কমে যেতে দেখেছি। যদিও আমরা দেখেছি যে বিদ্যুৎ বিভাগের পরিদর্শন আবার বেড়েছে এই সময়কালে। তো তার সামগ্রিকভাবে যেটি হয়েছে, কোভিডের এই সময়কালে কর্মপরিবেশের ক্ষেত্রে যে অন্যান্য বিষয়ে বেশি জোর দেওয়া হয়েছে, এই জন্য স্বাভাবিক যে সমস্ত ইন্সপেকশন সেগুলো 2020 সালে তুলনামূলকভাবে কম হয়েছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে, আপনারা তো বলছেন যে শ্রম আইন মানার ক্ষেত্রে বিজিএমইএ এর চেয়ে বিকেএমইএ পিছিয়ে আছে, তো এর কারণ কি বলছেন মালিকরা? আমরা এই জিনিসটি বেশ আশ্চর্যভাবে দেখছিলাম যে রানা প্লাজার আগে কিন্তু আমাদের অবজারভেশন ছিল যে বিকেএমইএ সেই সময় পর্যন্ত ভালো করছিল, কিন্তু এই গত 7-8 বছরে সকল পক্ষ মিলে যদিও উদ্যোগ নিয়েছে, কিন্তু আমরা ধারাবাহিকভাবে ঢাকা গাজীপুর, যেটা কিনা বিজিএমইএ বেল্ট বলা হয়ে থাকে, সেখানে কিন্তু ভালো হতে দেখছি। অন্যদিকে বিকেএমইএ অধ্যুষিত যে নারায়ণগঞ্জ, সেই জায়গাগুলোতে তুলনামূলকভাবে কারখানা পিছিয়ে পড়তে দেখছি। এটি হতে পারে এই কারণে, যেটি আলোচনায় এসছে, যে তুলনামূলকভাবে ঢাকা এবং গাজীপুরে এখন স্টেট অফ আর্ট ফ্যাক্টরি গুলো হচ্ছে, সেখানে শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে ফ্যাক্টরি গুলো করা হচ্ছে। অন্যদিকে চিটাগং বা নারায়ণগঞ্জের মতো জায়গাগুলোতে পুরনো কলকারখানাতেই আসলে কারখানাগুলো চলছে, নতুন জায়গা সেখানে সংকট রয়েছে, ফলে সেই জায়গাগুলোতে নতুন করে কারখানায় কর্মপরিবেশ যেভাবে দরকার সেভাবে করার ক্ষেত্রে তাদের সীমাবদ্ধতা রয়েছে। তবে তারা স্বীকার করেছেন যে হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে তারা কাজ করতে চান আগামীতে, এবং প্রয়োজন বোধে স্টেট অফ আর্ট ফ্যাক্টরি করার জন্য তারা রিলোকেট করতেও চান, সেই বিষয়গুলো তারা স্বীকার করেছেন। জনাব গোলাম মোয়াজ্জেম, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। চলে যাব পরের খবরে। বিশ্ব অগ্নি প্রতিরোধ দিবস আজ। অসচেতনতা এবং অনিয়মের কারণে কমছে না অগ্নিকাণ্ডের ঘটনা। চলতি বছরের প্রথম 9 মাসে দেশে 1,500-এরও বেশি মানুষ মারা গেছেন অগ্নিকাণ্ডের ঘটনায়। রাজধানী সহ সারা দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ভয়াবহ আগুনে প্রাণহানির পাশাপাশি লক্ষ কোটি টাকার সম্পদ পুড়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্যানুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 17,000-এর বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় মারা গেছে 1,655 জন। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 270 কোটি 96 লাখ টাকা। সবশেষ 27 জুন মগবাজার ওয়্যারলেসে গ্যাস থেকে বিস্ফোরণ ঘটনায় মারা গেছেন 12 জন। এছাড়া গত 8 জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেভারেজের কারখানায় অগ্নিকাণ্ডে 52 শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ অবস্থায় অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাজারে নিয়ে এসেছে আগুন প্রতিরোধী জিপসাম বোর্ড, ফায়ার ডোর এবং কেবলস। ফায়ার আপনার প্রোটেকশনের জন্য কেবলগুলো কি ফায়ার রিটার্ডেন্ট কিনা, কেবলের কোয়ালিটি সেসব দেখা উচিত। আমরা আপনার রিসেন্টলি একটা কেবল ফ্যাক্টরি করেছি, পাটেক্স কেবল ফ্যাক্টরি। এটা আপনার যে কেবলগুলি তৈরি করে থাকে বিশ্বমানের কেবল তৈরি করে। তারপরে ফায়ার ডোর আমরা করি। বিএনবিসি কোডের ভিতরে ফায়ারের ইকুইপমেন্টগুলো ব্যবহার করার ক্ষেত্রে কোনো বিন্দু মাত্র কোনো বড় ধরনের কোনো এখানে শর্ত আরোপ করে নেই। ন্যূনতম ভাবে এই ধরনের বিল্ডিংগুলোতে ওনারা অনুমতি দিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে, আগুন প্রতিরোধে বাসাবাড়ি, হাসপাতাল, শিল্প কারখানা সহ সর্বস্তরে অগ্নি প্রতিরোধ সরঞ্জামের ব্যবহার নিশ্চিত করতে হবে। ফায়ারগুলা বা এই ধরনের দুর্ঘটনা যদি আপনার উৎসেই যদি আপনি বন্ধ করে দিতে পারেন, তাহলে কিন্তু আর বড় হতে পারে না এবং বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে না। এবং এই সমস্ত যে সমস্ত ছোটোখাটো সরঞ্জামাদি আছে, এই ছোটোখাটো সরঞ্জামাদি দিয়ে কিন্তু এই আগুন বা এই জাতীয় দুর্ঘটনা কিন্তু উৎসে নির্বাপন করা সম্ভব। অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে 9 অক্টোবর বিভিন্ন দেশে বিশ্ব অগ্নি প্রতিরোধ দিবস পালিত হচ্ছে।
শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থ বছরের প্রথম 6 মাস জুলাই সঞ্চয়পত্র থেকে নিট 2,104 কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। আগের বছরের একই মাসের তুলনায় এবার কমেছে 1,604 কোটি টাকা বা 52.12%। সব মিলিয়ে গত জুলাই শেষে সঞ্চয়পত্রে সরকারের ঋণ স্থিতি দাঁড়িয়েছে 3,46,198 কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি সঞ্চয়পত্র বিক্রি হওয়ায় সরকারের সুদ ব্যয় বাড়ছে। ব্যাংকের তুলনায় সঞ্চয়পত্র থেকে অনেক বেশি সুদে ঋণ নিতে হচ্ছে সরকারকে, যে কারণে নানাভাবে নিরুৎসাহিত করা হচ্ছে গ্রাহকদের। গত সেপ্টেম্বরে 15 লাখ টাকার বেশি সঞ্চয়পত্রের সুদহার এবং বিক্রির বিপরীতে কমিশন কমিয়েছে সরকার। এসব উদ্যোগের ফলে আগামীতে বিক্রি আরও কমতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। পুঁজিবাজারে যেসব মিউচুয়াল ফান্ড ভালো করবে না তাদের বিভিন্ন সুবিধা কমিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলাম। আর যেসব ফান্ড ভালো অবস্থায় থাকবে তাদের জন্য বাড়ানো হবে সুযোগ সুবিধা। শনিবার টেকসই অর্থায়নে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকা নিয়ে এক ওয়েবিনারে কথা বলেন তিনি। এই সময় বিএসইসি চেয়ারম্যান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে সাহায্য করে মিউচুয়াল ফান্ড, কিন্তু আমাদের দেশে এই বাজারের আকার মাত্র 15,000 কোটি টাকা। তাই পুঁজিবাজারের এই খাতের উন্নয়নে শিগগিরই পারফরমেন্সের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। যেসব মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনা দুর্বল এবং বিনিয়োগকারীদের কাঙ্ক্ষিত রিটার্ন দিতে পারবে না তাদের সুযোগ সুবিধা কমে যাবে বলে জানান বিএসইসি চেয়ারম্যান। Banking sector up 50%, আর মিউচুয়াল ফান্ড কিন্তু আপ 57%। অর্থাৎ গত বছরে মিউচুয়াল ফান্ডে যদি আপনি বিনিয়োগ করতেন তাহলে ব্রড ইন্ডেক্স অথবা আর্থিক বা ব্যাংকিং শেয়ারের চেয়েও ভালো ক্যাপিটাল গেইন পেয়েছেন মিউচুয়াল ফান্ডে। এখন যে ভালো পারফর্ম করবে তাকে হায়ার ফি নিতে দিব, লেস পারফর্মারের ফি, সার্ভিস চার্জ এগুলো সব কমিয়ে দিব। কারণ আপনি মানুষকে রিটার্ন দিতে পারেন না, আপনি একটা কোয়ালিটি মিউচুয়াল ফান্ড ম্যানেজ করতে পারেন না, আপনাকে আমি এত হাই সার্ভিস চার্জ বা ফি নেওয়ার সুযোগ কেন করে দেব? ঢাকার নবাবগঞ্জে 130 কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্ক ও 78 কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা দুটির 22টি ইউনিয়নকে ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনা হয়েছে। এছাড়া নবাবগঞ্জের 17টি এবং দোহারে 15টি মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন ও উদ্বোধন করা হয়। শনিবার এসব প্রকল্প এলাকা পরিদর্শন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম. সালাউদ্দিন মঞ্জু জানান, প্রায় 4 একর জায়গা নিয়ে নির্মাণ হবে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার। এরই মধ্যে ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে বেশিরভাগ কাজ শেষ হয়েছে। দেশে আরও 11টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার গড়ে তুলতে যাচ্ছে সরকার। সবাই কিন্তু একটাই প্রশ্ন, যে তোমার প্রধানমন্ত্রী কিভাবে তোমার দেশটাকে এই পর্যায়ে এই জায়গায় নিয়ে আসতে পেরেছে। যেটা কেউ বিশ্বাস করতে চায় না। তারা যখন শুনে যে আমরা বাংলাদেশকে কোথায় নিয়ে এসেছি, আজকে বাংলাদেশটা কি। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 80টি স্বর্ণবার সহ সিভিল এভিয়েশনের এক কর্মচারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সংস্থা এনএসআই এর সহযোগিতায় সকালে বেলাল উদ্দিন নামে ওই কর্মচারীকে আটক করা হয়। জব্দ হওয়া স্বর্ণবারের ওজন 9 কেজি 280 গ্রাম, যার বাজার মূল্য প্রায় 5.5 কোটি টাকা। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, সকালে স্বর্ণবারগুলো নিয়ে বিমানবন্দর থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন বেলাল। গোপন খবরে তাকে তল্লাশি করা হলে 3টি প্যাকেটে মোড়ানো 80টি বার পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিমানবন্দরের শৌচাগারে পরিত্যক্ত অবস্থায় এসব বার পেয়েছেন বলে জানিয়েছেন ওই কর্মচারী। দুর্গাপূজা ঘিরে জমে উঠেছে সিলেটের কাপড়ের বাজার। এবার ক্রেতা পছন্দের শীর্ষে দেশি ব্র্যান্ডের কাপড়। ক্রেতা আকর্ষণে ব্র্যান্ড হাউসগুলো নিয়ে এসেছে থিম ভিত্তিক পোশাক। গত বছর করোনার কারণে পূজা উপলক্ষে তেমন ব্যবসা না হলেও এবার ক্রেতা সমাগমে খুশি ব্যবসায়ীরা। সোমবার থেকে শুরু শারদীয় দুর্গাপূজা। নতুন কাপড়ে উৎসব উদযাপনে সনাতন ধর্মাবলম্বীরা ভিড় করছেন পোশাকের দোকানগুলোতে। গরমের কারণে এবার সুতিসহ দেশি পোশাকে বেশি ঝুঁকছেন ক্রেতারা। দেশি ফ্যাশন হাউসগুলো ক্রেতা চাহিদা মাথায় রেখে এনেছেন থিম ভিত্তিক বাহারি পোশাক। গত বছর পুজোটা আসলে খুব খারাপ গেছে, আর এই বছর চেষ্টা করতেছি সবাইকে নিয়ে ভালোভাবে পুজো উপভোগ করতে। আমি প্যান্ট কিনেছি
আর কাপড় কিনেছি আর জুতো কিনেছি আর পাঞ্জাবি কিনতে চাই সুতির উপরে। এগুলি পুরো কমফোর্টেবল আর কি, বাচ্চাদের ক্ষেত্রে এটাই বেশি ভালো। অ্যাকচুয়ালি আমাদের দেশেই এখন অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, দেশীয় কাপড় চোপড় অনেক মানসম্মত। বিক্রেতারা বলছেন করোনার কারণে দীর্ঘদিন ব্যবসা মন্দা গেছে। পূজাকে সামনে রেখে ক্রেতা সমাগম বাড়ায় ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা তাদের। 1.5 বছর যাবৎ করোনার কারণে ব্যবসা বাণিজ্যের প্রচণ্ড ক্ষতি হয়েছে। তো বর্তমান পরিস্থিতি অনেকটা স্থিতিশীল থাকাতে আপনার আলহামদুলিল্লাহ পূজাতে ভালো রেসপন্স পাচ্ছি। পূজা বললেন, ঈদ বললেন, সবটাই খারাপ গেছে। ইদানিং এই পূজা পারপাসে কিছুটা ভালো আমরা আশা করতেছি। ব্যবসায়ী নেতারা বলছেন যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দেশি ফ্যাশন হাউসগুলো ক্ষতি পুষিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারবে। পোশাক শিল্প আমরা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় আমরা খুব শীঘ্রই আরও সুন্দর একটা ভালো অবস্থানে পৌঁছাবো বলে আশা করে। আমার মনে হয় তারপর আমরা যে সিলেট চেম্বার বা আমরা যারা ব্যবসায়ী সংগঠনগুলো এদেরকে যদি আরও আমরা একটু মোটিভেট আর একটু সুন্দরভাবে গুছায় নেওয়া যায়, তাহলে আমার মনে হয় আমাদের যে সুতির যে তাঁত শিল্পের যে পিছিয়ে গেছিল সেটা আমরা আবার পুনরুদ্ধার করতে পারবো। মানসম্পন্ন দেশীয় পোশাকের বাজার সৃষ্টি হওয়ায় কমছে আমদানি নির্ভরতা, দাবি ব্যবসায়ীদের। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এবারে সপ্তাহের শেয়ার বাজারের খবর। পুরো সপ্তাহে মূল্য সূচকের উত্থান পতন থাকলেও বাজার মূলধনের নতুন রেকর্ড নিয়ে সপ্তাহ পার করল ঢাকা স্টক এক্সচেঞ্জ। এই সময় ডিএসইতে বাজার মূলধন বেড়েছে 581 কোটি টাকা। এই নিয়ে টানা 3 সপ্তাহ বাড়ল ডিএসই এর বাজার মূলধন। তবে ডিএসইতে লেনদেন 14 ভাগের বেশি বাড়লেও দর হারিয়েছে 71 ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে 51 কোটি টাকা। বিদায়ী সপ্তাহের 5 কার্যদিবসের 3 দিন সূচক বাড়ে এবং 2 দিন পতন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। ফলে গত সপ্তাহে ডিএসইএক্স সূচক প্রায় 14 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 7342 পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। মোট লেনদেন হয়েছে 12,724 কোটি 96 লাখ টাকার শেয়ার, যা আগের সপ্তাহের চেয়ে 1,579 কোটি 30 লাখ টাকা বেশি। সে হিসেবে ডিএসইর দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 2,544 কোটি টাকা। সপ্তাহ জুড়ে হাত বদলে অংশ নেওয়া 382টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 93টির, কমেছে 272টির এবং অপরিবর্তিত আছে 13টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিকে সপ্তাহের ব্যবধানে রেকর্ড অবস্থানে ডিএসই এর বাজার মূলধন। সপ্তাহের শেষ কার্যদিবসে 581 কোটি টাকা বেড়ে বাজার মূলধন দাঁড়িয়েছে 5,82,124 কোটি টাকা। এই নিয়ে পরপর 3 সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে 7,549 কোটি টাকা। গেল সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে লাফার্জ হোলসিম বাংলাদেশ, দ্বিতীয় ওরিয়েন্ট ফার্মা, তৃতীয় বেক্সিমকো লিমিটেড, চতুর্থ পাওয়ার গ্রিড এবং পঞ্চম অবস্থানে রয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্স। দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে অ্যাডভান ফার্মা। এই সময় প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে প্রায় 31%। দ্বিতীয় জিপিএইচ ইস্পাত, তৃতীয় সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, চতুর্থ ফরচুন শুজ এবং পঞ্চম অবস্থানে রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 64 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 21,441 পয়েন্টে। 51 কোটি 61 লাখ টাকা বেড়ে মোট লেনদেন হয়েছে 507 কোটি 58 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।